শুধু এটাই না, সাধারণ শিক্ষার্থীরা কেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত এবং উপদেষ্টাদের উপরও এত মনে করেন ক্ষিপ্ত, অনেক রিজন আছে। সচিবালয়ে প্রবেশ করতে পারবে না সাংবাদিকরা, বেসরকারি পাশও বাতিল। দর্শক, সম্প্রতি যেই ভয়াবহ ঘটনা ঘটেছে, 7 তলা ভবনের সচিবালয়ের 5টি মন্ত্রণালয় পুড়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে জানেন যে সচিবালয়ে যে অগ্নিসংযোগ হয়েছে, সেই আগুনে 4টি মন্ত্রণালয়ের পুরোপুরি সকল প্রকার নথি পুড়ে শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, অবশেষে 2 দিন পরে সকল ধরনের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, কঠিনভাবে ফেসে যাচ্ছেন সমন্বয়করা। দর্শক শ্রোতা, এর মধ্যে জড়িত আছেন আসিফ নজরুলও। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। সমস্ত কিছু জেনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন। আজকের এই ভিডিওতে তথ্যগুলো জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। বক্তব্য তিনি এই কথা কেন বললেন? কারণ সার্জিস হাসনাতরা বর্তমান বাংলাদেশে যা ঘটাচ্ছে সবাই আপনারা জানেন। কোনো কিছুই আসলে মানুষের অন্তর্চক্ষুর আড়ালে কোনো কিছু নাই। বর্তমান কি সবই ওপেন, সবাই দেখতেছে। আপনার সচিবালয়ে আগুন লাগানো এবং সময় টিভিকে আপনার লিস্ট ধরাই দিছে এবং তারপর দিন এসে আপনার আজকে এসে ক্ষমা চায়। হ্যাঁ, একের পরে কিন্তু ঘটনা কিন্তু ঘটতেই আছে। শুধু এটাই না, সাধারণ শিক্ষার্থীরা কেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত এবং উপদেষ্টাদের উপরও এত মনে করেন ক্ষিপ্ত, অনেক রিজন আছে। প্রথম রিজন হচ্ছে বর্তমান বাংলাদেশে এখন পর্যন্ত বিনা চিকিৎসার অভাবে একজন মারা যাচ্ছে। অন্যদিকে উপদেষ্টারা হেলিকপ্টারে চড়ে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অপোজিট সাইডে সার্জিস হাসনাত কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। এবং বাংলাদেশের বর্তমান যারা নাকি আপনার হসপিটালে বিনা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কাতরাচ্ছে, তাদেরকে দেখছে না। কেন দেখছে না? কারণ এদের কাঁধে ভর দিয়ে এরা হচ্ছে এই সরকারের চেয়ারে তাদের বসাই ছিল মূল টার্গেট। তাদের টার্গেট ছিল না যে বাংলাদেশকে সংস্কার কাজ আপনার শেষ করবে, উন্নয়ন করবে, এইটা করবে সেটা করবে। তাদের মূল টার্গেটই ছিল আপনার সরকার পতন করা এবং দেশটাকে নিজেদের মতো পরিচালনা করা এবং নিজেদের মতো ব্যাংক ব্যালেন্স আরো বৃদ্ধি করা, নিজেদের ব্যক্তিগত প্রপার্টিকে আরো হাই করা। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। বর্তমান এই সমন্বয়ক সার্জিস আর হাসনাতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি জনগণ আজকে এক সুরে কথা বলতেছে। এর থেকেও মজার বিষয় হচ্ছে বাংলাদেশে যারা নাকি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনার যোগ ছিল, মানে আপনার এক কাতারে ছিল আর কি, কাঁধে কাঁধ মিলিয়ে আপনার রাস্তায় আন্দোলনে নেমেছিল, তারা আজকে সমন্বয়ক সার্জিস হাসনাতকে প্রতিনিয়ত আলটিমেটাম দিচ্ছেন এবং একের পর এক আপনার কঠিন থেকে আরো বড় কঠিন লেভেলের ভাবে তাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছেন। কেন জানাচ্ছেন? কেন? কারণ দেখেন, এরা কিন্তু কইছে যে আপনার সংস্কার কাজ শেষ করবে, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশে আপনার পুলিশ প্রশাসনকে তার নিজের দায়িত্ব পালন করতে দিবে, কিংবা আরো অনেক অনেক কাজ করবে। কিন্তু আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে যারা নাকি মন্ত্রী কিংবা এমপি হয়, তারা কিন্তু কি করে, হেলিকপ্টারে চড়ে, কিংবা আপনার পুলিশ প্রশাসনের যে একটা আপনার থাকে, গার্ড থাকে, ভিআইপি একটা সুযোগ সুবিধা, এই যে আপনার সরকারি একটা মানে ব্যয়বহুল যে একটা খরচ, এই খরচটা কিন্তু আপনার কমিয়ে আনছে না বা তারা কিন্তু কমাচ্ছে না। আসলে আলটিমেটলি যদি আপনি দেখেন বা আমরা যদি দেখি, একটা হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একজন প্রার্থী আসা, তার সুযোগ সুবিধা হচ্ছে আরেক রকম। আরেকটা হচ্ছে নিজেরা চুরি চামারি করে এবং আপনার কি বলে সমন্বয় বা ছাত্রদের আপনার মরা দেহ কিংবা লাশের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় বসে কিভাবে এত কিছু বা এত সুযোগ সুবিধা ভোগ করা যায়, এটা হচ্ছে এই সমন্বয়কারীরা। একদম স্পষ্ট ভাই, কোনো কিছুই বর্তমান বাংলাদেশের লুকায় নাই। আর এরা নাকি করবে সংস্কার। আমি বলতে চাই, বর্তমান যারা নাকি এই সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনাদেরকে আরো জোরালো হতে হবে। কারণ এরা কিন্তু আপনাদের জানের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় বসছে। আপনাদের উপরে যদি আজকে তারা খেয়াল রাখতো তাহলে বুঝতে পারতাম কিংবা আমরা বলতে পারতাম। কিন্তু এরা বা এদের ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি টোটালি মানে পুরাটাই হচ্ছে ভোকাস, পুরাটাই ভোকাস। আপনি বিন্দু পরিমাণ মিল পাবেন না এদের এগেনস্টে, বিন্দু পরিমাণ না। এরা টোটালি ভোকাস। নানান জায়গায় লুটপাট, চাঁদাবাজি, এই যে বর্তমান চাঁদাবাজি হচ্ছে, এগুলো কারা ঘটাচ্ছে? বাংলাদেশের মানুষকে বোঝে না। এই সমন্বয়কারীরা বাংলাদেশের প্রতিটা স্টেপে, প্রতিটা জায়গায় তাদের নিজস্ব মানুষ তারা মনে করেন বসায় রাখছে, তারা নিজস্ব মানুষ বসায় রাখছে। এই সিন্ডিকেট গুলো কারা করাচ্ছে? এই সমন্বয়কারীরা করাচ্ছে। কেন আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম মনে করেন নিয়ন্ত্রণে আনছে না? চাইলেই পারে, কিন্তু তারা আনছে না। কেন জানেন? কারণ তারা জানে যে আমরা তো আর চাইলে বেশি দিন থাকতে পারবো না। সো আমাদের যে শর্ট সময়টা আছে, এর ভিতরেই আমাদেরকেই যা করার তা করে দেশ থেকে ভাগতে হবে। মানে কি, ব্যাংক ব্যালেন্স সবকিছু করেই ভাগতে হবে। বর্তমান সার্জিস হাসনাত, আপনার উপদেষ্টা আসিফ,
আর হচ্ছে আপনার আছে নাহিদ নাহিদ ইসলাম, এদের কিন্তু আপনার ইউরোপের কিন্তু ভিসা কিন্তু রেডি, বুঝতে পারছেন? এদের কিন্তু ভিসা রেডি, এরা যে কোনো সময় মনে করেন চলে যেতে পারবে। দেখবেন যে হুট করে তারা চলে গেছে, দেশটাকে কোটি কোটি টাকা পাচার করে তারা চলে গেছে। আপনি মিলিয়ে নিয়েন, এই যে আপনার সচিবালয় তিন বান্দরের চেম্বারে কেন আগুন লাগলো? আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা কি মানুষ বোঝে না? অবশ্যই বোঝে। এত জায়গা থাকতে 3 উপদেষ্টার জায়গায় আগুন লাগলো, আর আগুন তো লাগলো তাদের চেম্বার হচ্ছে কি 6 তালায়, 6 তালার উপরেই লাগলো। এগুলো ভাবা যায়? মানুষ কি বোঝে না? মানুষ সবই বোঝে। আস্তে আস্তে আরো প্রকাশ্যে আসবে, আরো আসবে, নামবেন, আরো নামবেন, নামতে নামতে মাটির সাথে মিশে যাবেন পুরো টোটালি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে। সচিবালয়ে প্রবেশ করতে পারবে না সাংবাদিকরা, বেসরকারি পাশও বাতিল। দর্শক, সম্প্রতি যেই ভয়াবহ ঘটনা ঘটেছে, 7 তলা ভবনের সচিবালয়ের 5টি মন্ত্রণালয় পুড়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাংবাদিকরা তারা কিভাবে কাজ করবে সেটা একটা প্রশ্ন। যা খবরে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশে বেসরকারি সব পাস বাতিল করা হয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না সাংবাদিকরাও। শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিবর্গের জন্য সচিবালয়ের প্রবেশ পাস বাতিল করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বাতিল করা হলো। এছাড়া বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে ডিএমপির ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারে স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হলো। আচ্ছা, এটা সাময়িককালের জন্য হয়েছে, কিন্তু এটা নিয়ে তো একটা বিতর্ক তৈরি হবে যে জরুরি পরিস্থিতিতে সচিবালয়ের বিভিন্ন মিনিস্ট্রি তারা কি সিদ্ধান্ত নিচ্ছে, তারা কি বৈঠক করছে, তারা কি ব্রিফিং দিচ্ছে, সেগুলোর জন্য তো সচিবালয়ের সাংবাদিকরা যায়। অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার অর্থ হলো সাংবাদিকরা ভেতরে যাবে এবং ভেতরে যে বিভিন্ন সবার নীতি নির্ধারণী যে সভাগুলো হয় সেই সভাগুলো তারা কাভার করবে, উপদেষ্টাদের বক্তব্য নেবে, সচিবদের বক্তব্য নেবে, রিপোর্ট করবে। তাহলে তো সচিবালয়ই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুতে যদি সাংবাদিকরা প্রবেশ করতে না পারে, সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়, এটা তো আর কমন পাস না, পাস বাতিল হতে পারে পাবলিকের জন্য, যে পাবলিকের জন্য আপাতত পাসটা বাতিল হচ্ছে। কিন্তু সাংবাদিকরা এমন একটা জরুরি পরিস্থিতিতে কিভাবে তাহলে তারা দায়িত্ব পালন করবে, তার বিকল্প কি? সেই বিকল্প কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হলো না। সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। এক অর্থে সরকারি কর্মকাণ্ড, তার যে খবরগুলো সেগুলো কিন্তু এখন গণমাধ্যমকে পেতে হবে অত্যন্ত কষ্টকর ভাবে। শুধুমাত্র হয়তো প্রেস ব্রিফিং বা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই রিপোর্টটি হবে, কিন্তু সেটি খুব একটা গ্রহণযোগ্য হবে না। এবং এটা এমন পরিস্থিতিতে সাংবাদিকদের তথ্য প্রবাহের বিষয়টি কিন্তু বাধাগ্রস্ত হলো। এটি খুব বিবেচনাপ্রসূত কাজ কিনা এটা ভেবে দেখা দরকার। জরুরি পরিস্থিতিতে সাংবাদিকরা শান্ত কাজ করে, যেখানে দুর্যোগ হয়, মহামারী হয়, সেখানে সাংবাদিকরা দৌড়ে যায়। তো সচিবালয় আজকে একটা দুর্যোগময় পরিস্থিতি বলা যায়, এই 7 তলা ভবনে এই অগ্নিকাণ্ড যে ঘটনা ঘটেছে। কিন্তু সেটার কারণে ওটা সচিবালয়ের ভেতরে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না। তাহলে তারা কিভাবে সংবাদগুলো কাভার করবে, কিভাবে সংবাদগুলো তারা সংগ্রহ করবে, এই বিষয়টা কিন্তু একেবারে অনিশ্চিত হয়ে গেল এই অ্যাক্রিডিটেশন কার্ডের মধ্য দিয়ে যে সাংবাদিকদের প্রবেশের অধিকারটা সীমিত করার মতো। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে সচিবালয়ে যে অগ্নিসংযোগ হয়েছে সেই আগুনে 4টি মন্ত্রণালয়ের পুরোপুরি সকল প্রকার নথি পুড়ে শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনা চলছে। অনেকেই বলছেন যে এটি পরিকল্পিতভাবে এই আগুনের ঘটনাটি ঘটেছে, অনেকেই বলছেন যে না, এটা স্বাভাবিক কোনো অগ্নিকাণ্ডের ঘটনা। তবে এই যে পরিকল্পিত এবং স্বাভাবিক, এই জায়গায় কিন্তু বড় দুটি প্রশ্ন আকার ধারণ করেছে। যে বিষয়টি হচ্ছে যে বিল্ডিংয়ের 2 প্রান্তে 2টি জায়গায় সেপারেটলি আগুন কিন্তু লেগেছে। একটি বিল্ডিংয়ে একই সময়ে 2 প্রান্তে কখনো আগুন লাগা সম্ভব নয়। যে কোনো একটি জায়গায় আগুন লাগতে পারে, সেই জায়গা থেকে আগুনের ব্যাপ্তি বা পরিধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে পুরো বিল্ডিং ব্যাপী। কিন্তু একই সময়ে একইভাবে 2টি প্রান্তে আগুন লাগাটা এটা সন্দেহের অনেক বড় একটি জায়গা দখল করে আছে। দেখুন, ফেসিবাদের যারা দোসর,
সচিব যারা ছিলেন গত শেখ হাসিনা সরকারের আমলে, ঠিক তারাই কিন্তু এই বর্তমান সময়ে এই বর্তমান যিনি রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট লিড করছেন হচ্ছে সেই ফেসিবাদের দোসর যেই আমলারা আছেন, যে সচিবরা আছেন, তারাই কিন্তু আছেন। দেখুন, এই যে দুদিন আগে জনপ্রশাসনের যারা সচিব আছেন তাদের পক্ষ থেকে যেই মিছিল মিটিং করলো, সেটা চাকরির যেই সরকারি চাকরিবিধি সেটা মেনে কি তারা করেছেন? কোনোভাবেই তারা সেই সরকারি চাকরিবিধি মেনে এরকম সভা সমাবেশ করতে পারেন না। যেহেতু সরকার একটি সংস্কার কমিটি করেছেন, সেই সংস্কার কমিটির বিপক্ষে তারা যদি কোনো কথা দ্বারা থাকে, তারা মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন তাকে চিঠি দিতে পারেন, অথবা তাদের ঊর্ধ্বতন যেই অফিসার আছেন তাদেরকে চিঠি দিতে পারেন, তাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন, বৈঠক করতে পারেন। কিন্তু সরাসরি সরকারের বিপক্ষে দাঁড়িয়ে এরকমভাবে সভা সমাবেশ মিছিল মিটিং তারা করতে পারেন না। দেখুন, এই বর্তমান ক্ষমতাসীন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে বিষয়টি, সেটা হচ্ছে কি, ছাত্র জনতার একটি রক্তাক্ত অভ্যুত্থানের পর সেই রক্তের উপর দাঁড়িয়ে যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি এই ফেসিবাদের দোসরদের সঙ্গী করে যে পথ চলার যে নীতি তারা গ্রহণ করেছেন, সেই পথটি হচ্ছে এই বর্তমান সরকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই বিগত সরকারের দোসর যারা এখনও মন্ত্রণালয়ে আছেন, তারা কখনোই এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সফল হোক, সাকসেস হোক, তারা সেটা চাইবে না। সেই সফলতা যাতে না করতে পারে, সফল যাতে না হতে পারে, এবং বিগত সরকারের যেই হিসাব নিকাশ, যে দুর্নীতি, সেগুলো যাতে পাবলিকলি সামনে না আসতে পারে, সেই কারণেই উল্লেখযোগ্য যে এই মন্ত্রণালয়গুলো আছে, সেই মন্ত্রণালয়গুলোতে বেছে বেছে আগুন দেওয়া হয়েছে বলে আমি মনে করি। দেখুন, রাত 2টার দিকে আগুন লাগা এবং 12 ঘন্টা আপ্রাণ চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনা, এটাও কিন্তু একটি স্বাভাবিক বিষয় নয়। কারণ প্রায় 40টি ফায়ার ব্রিগেডের ইউনিট কাজ করার পরও কেন 12 ঘন্টা সময় লেগে গেল এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, সেই জায়গায় কিন্তু একটি বড় প্রশ্ন। এখন সব প্রশ্ন যদি একসাথে মিলাই, এবং এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় বা বিগত ফেসিবাদের যে দোসররা যারা আছেন, তাদের যেই অপতৎপরতা সচিবালয় কেন্দ্রিক, সেই অপতৎপরতা এবং এই সরকারকে এই আগুনে পুড়িয়ে সরকারকে একটি ব্যর্থ করার একটা প্রয়াস বলেই আমি মনে করি। যদিও এই যারা জনপ্রশাসনে আছেন তারা কালকে আরেকটি বিবৃতি দিয়েছেন, যারা ফেসবুক, ইউটিউবে কথা বলেন বা কথা বলছেন তাদের বিপক্ষে, যে তারা যে কাজগুলো করছেন সেগুলো বৈধ নয়, অবৈধ, তাদের যে চাকরিবিধি আছে সেটা তারা মেনে করছেন না। সেই জায়গায় তারা উল্টো প্রশ্ন করছেন, যারা এখন তাদের বিরুদ্ধে লেখালেখি করছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মানে আমরা যারা কথা বলি টুকটাক, তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়ার একটি প্রক্রিয়া চাচ্ছেন এই জনপ্রশাসন বা এই সচিব যারা আছেন তারা। তো এখন আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী, শক্তিশালী, ক্ষমতাধর মানুষ হচ্ছেন এই সচিবরা, জনপ্রশাসনে যারা আছেন তারাই হচ্ছেন বাংলাদেশের সরকার, তারাই হচ্ছেন বাংলাদেশের রাজা, মহারাজা, মহারথী। তারা যেভাবে চাইবেন সেভাবেই করবেন, তারা যেভাবে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চল্যকর তথ্য, আমাদের দেশে কি চলতেছে তলে তলে। দর্শক শ্রোতা, সকল ধরনের অজানা রহস্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন। মহাবিপদে পড়তে চলেছেন সমন্বয়করা, এমনই একটি প্রতিবেদন আজকের এই ভিডিওতেও দেখতে পারলেন। যাই হোক দর্শক শ্রোতা, এই সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না। আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।